এই টিমটাতে তারকার অভাব নাই, একজন যাইতেছে, তিনজন আসতেছে। বাট 2002 সালের পর এখন পর্যন্ত ভরসা দেওয়ার মতো অনেক প্লেয়ার আসছে, তবে কেউ সাকসেস হয় নাই। ব্রাজিল বিশ্বকাপ জিততে পারে নাই 2002 এর পরে 2006, 2010, 2014, 2018 আর 2022 প্রত্যেকটা বিশ্বকাপে এই ব্রাজিল ব্যর্থ হয়েছে। এই বিশ্বকাপগুলোতে ব্রাজিল ভালো একটা পজিশনে যাইতে পারে নাই। এদের কাছে হিউজ কোয়ালিটিফুল প্লেয়ার ছিল, ইভেন এখন পর্যন্ত আছে। তবে আমি অতীত নিয়ে কথা বলতে চাইতেছি না, আমি ফিউচার নিয়ে কথা বলি। আমাদের টার্গেট এখন 2026 বিশ্বকাপ। আমি 2026 বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে কথা বলি। একটা সময় কথা হইতো, একটা সময় কি এখন থেকে 6 মাস আগেও কথা হয়েছে, ব্রাজিলের কোচ মানসম্মত না, কোচ ভালো না, কোচের পরিকল্পনা ভালো না, যার কারণে ব্রাজিল বারবার ব্যর্থ হইতেছে। বাট রাইট নাও আমাদের কাছে বেস্ট কোচ আছে, মাস্টার মাইন্ড, ওয়ার্ল্ড ক্লাস কোচ কার্লো অ্যানচেলোত্তি আছে। এখন আমাদের পরিকল্পনা হবে, আমাদের ট্যাকটিক্স অন্যরকম হবে। সো আমরা নতুন করে স্বপ্ন দেখতেই পারি। আমি আগে 2টা ভিডিও মেক করছিলাম, একটাতে ব্রাজিলের ডিফেন্স নিয়ে কথা বলছি, আরেকটাতে ব্রাজিলের স্ট্রাইকার নিয়ে কথা বলছিলাম। আজকের ভিডিওতে আমি জাস্ট ব্রাজিলের অ্যাটাকিং লাইন নিয়ে কথা বলবো। 2026 বিশ্বকাপে কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের একাদশে অ্যাটাকার হিসাবে কাদেরকে রাখতে পারে, আমি জাস্ট ওইটা নিয়ে একটু কথা বলবো। ট্যাকটিক্যালি কথা আমি আরও পরে বলবো, যেহেতু আমাদের হাতে এখন পর্যন্ত অনেক ম্যাচ আছে। সো এই মুহূর্তে ট্যাকটিক্যালি কথা বলতে চাইতেছি না, আমি জাস্ট ধারণা করতেছি যে কাদেরকে স্কোয়াডে রাখতে পারে বা কারা 2026 বিশ্বকাপের পরিকল্পনায় থাকতে পারে। সর্বপ্রথম আমি রাইট উইং নিয়ে কথা বলি। দেখেন, আমাদের কাছে রাইট উইঙ্গারের অভাব নাই। এখানে ম্যাসিনহো, স্যাভিনহো, রদ্রিগো, যদিও রদ্রিগো লেফট উইঙ্গার, এরপর অ্যান্টনি, রাফিনা। আপনি এখান থেকে কাকে বেঞ্চ করবেন, কাকে খেলাবেন বা কাকে স্কোয়াডে অ্যাড করবেন, এখানে কনফিউশন হয়ে যাবে ভাই। তবে একটা প্লেয়ার বা 2টা প্লেয়ার আমি কনফার্ম করে বলতে পারতেছি, এরা 2026 বিশ্বকাপের পরিকল্পনায় থাকবে। এখানে রাফিনা, আপনি রাফিনাকে সাইড করতে পারবেন না বা স্কোয়াডের বাইরে রাখতে পারবেন না। স্কোয়াড কি আপনি বেঞ্চে রাখতে পারবেন না। এর সাথে ম্যাসিনো, ভাই এই ছেলে অনেক ক্রিয়েটিভ, এই ছেলে ব্রাজিলের ফিউচার। এই যে নেইমার আছে না, নেইমার যদি কখনো অফশোরে চলে যায়, তাহলে নেইমারের পরবর্তী যে নামটা ব্রাজিলে আসতেছে ওইটা ম্যাসিনহো, এস্তাভাও উইলিয়াম। সো এখানে 2টা প্লেয়ার কিন্তু কনফার্ম, এক রাফিনা, 2 ম্যাসিনহো। বাট এখানে আরও অনেক কিছু ডিসাইড হবে। এই যে আগামী সিজন 2025-26 সিজন, এই সিজনে আরও প্লেয়ার বের হবে, আমরা নতুন প্লেয়ার পাবো। হ্যাঁ, হয়তো কার্লো অ্যানচেলোত্তি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে নিছে কাদেরকে নিয়ে পরিকল্পনা করবে। হয়তো রাফিনা বা ম্যাসিনহো, অ্যান্টনি, স্যাভিনহো। অ্যান্টনির যে ব্যাপারটা ভালো একটা সিজন পার করছে, বাট আমার মনে হয় না 26-এর পরিকল্পনায় অ্যান্টনি থাকবে। এরপর স্যাভিনহুকে নিয়ে যে পরিকল্পনা, ওইটা আমার সন্দেহ হইতেছে। হয়তো স্যাভিনহো 2026 বিশ্বকাপের পরিকল্পনায় নাও থাকতে পারে। আর রদ্রিগোর যে ব্যাপারটা, ওইটা আপনি রাইট উইঙ্গে রাখতে পারবেন না, যেহেতু রদ্রিগো একজন প্রপার লেফট উইঙ্গার। সো আমি এটা নিয়ে একটু পরে কথা বলতেছি। এরপর এখানে লেফট উইঙ্গে বরাবরই ভিনিসিয়াস জুনিয়র চান্স পাইতেছে। ভিনিসিয়াস জুনিয়র যতই খারাপ করতেছে, তাকে টিম থেকে বাদ দেওয়া হইতেছে না। এখানে মার্টিনেলি থাকে, বাট মার্টিনেলি বেঞ্চ হয়, মাঝে মধ্যে টাইম পায়, আর না হয় ভিনিসিয়াস জুনিয়র কন্টিনিউ করে। বাট ভিনিসিয়াস জুনিয়র বাজে পারফরমেন্স করতেছে ভাই। ব্রাজিলের জার্সিতে কোন ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র এমন আহামরি পারফরমেন্স করে ফেলছে আপনারা আমাকে দেখান। বাট তাকে কন্টিনিউ চান্স দেওয়া হইতেছে। এই যে এই পারফরমেন্সের কারণে ব্যালন ড'র পায় নাই। টিম মনে করতেছে কি সে রিয়াল মাদ্রিদে টপ ক্লাস পারফরমেন্স করতেছে, বেস্ট প্লেয়ার, তাকে আমরা দলে রাখি, সে ভালো করবে। বাট কয় ম্যাচ কন্টিনিউ সে বাজে পারফরমেন্স করতেছে। তবে এখন ভিনিসিয়াস জুনিয়র
আরও ভালো পারফরমেন্স করবে। যাই করতেছে এখন ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্স দিতে পারবে। কীভাবে বলতেছি ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্স দিতে পারবে? দেখেন, ভিনিসিয়াস জুনিয়রকে যদি কোনো কোচ সেট করাইতে পারে, কোনো কোচ গেম বুঝাইতে পারে, ওইটা কার্লো অ্যানচেলত্তি। এর রেজাল্ট আমরা রিয়াল মাদ্রিদে দেখে আসছি। এখন ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া কার্লো অ্যানচেলত্তি কন্টিনিউ করবে না। কার্লো অ্যানচেলত্তি না, সিবিএফ কন্টিনিউ করবে না। 2026 বিশ্বকাপের পরিকল্পনায় মূল একাদশে ভিনিসিয়াস জুনিয়র থাকবে। আপনারা যত কিছুই বলেন, এখানে মার্টিনেলি ব্যাপারটা কি জানেন? মার্টিনেলি কন্টিনিউ ভালো পারফরমেন্স দিতে পারে না। 2-3 ম্যাচে ভালো পারফরমেন্স করে, দেন আবার ডাউন খেয়ে যায়। সে তার পারফরমেন্স ধরে রাখতে পারে না। আর সে কোয়ালিটিফুল প্লেয়ার ভাই, এটা আপনাকে মানতে হবে, আমিও মানি। বাট যেখানে ভিনিসিয়াস জুনিয়র আছে ওইখানে মার্টিনেলি স্টার্টিং পাবে না। এরপর আমি রদ্রিগোর কথা বলছি। ভিনিসিয়াসের পর আই থিঙ্ক কার্লো অ্যানচেলত্তি এখানে রদ্রিগোকে প্রাধান্য দিবে। এমন হইতে পারে রদ্রিগোকে একটা পজিশনের জন্য রাখবে বা সুপার সাব হিসাবে রাখতে পারে। রদ্রিগো স্কোয়াডে থাকবে আমার কেন জানি মনে হইতেছে। সে বাজে পারফরমেন্স করে নাই ভাই, ব্রাজিলের জার্সিতে গোল কম হইতে পারে, বাট তার ইম্প্যাক্ট ব্রাজিলের টিমে অনেক বেশি। এখন আমার যেটা মনে হইতেছে কার্লো অ্যানচেলত্তি কী করবে, ফার্স্ট চয়েস ভিনিসিয়াস জুনিয়রকে রাখবে, সেকেন্ডে রদ্রিগোকে রাখবে। হ্যাঁ, মার্টিনেলি স্কোয়াডে থাকবে, বাট মার্টিনেলি কন্টিনিউ করতে পারবে না। এরপর আমাদের অ্যাটাকিং মিড এইখানে আমাদের চোখ বন্ধ করে নেইমার জুনিয়র, আপনি কিছুই বলতে পারবেন না। এইখানে অন্য যে কোনো প্লেয়ার আসুক, নেইমার জুনিয়র আমাদের মেন প্লেয়ার। নেইমার জুনিয়রকে ছাড়া ব্রাজিলের এই টিম 2026 বিশ্বকাপে অসম্পূর্ণ ভাই। হ্যাঁ, নেইমার জুনিয়রের ব্যাকআপ থাকবে, বাট আমাদের মূল প্লেয়ার, আমাদের মূল পরিকল্পনা নেইমার জুনিয়র থাকবে। আমাদের এই মুহূর্তে চাওয়া কি 2026 বিশ্বকাপ পর্যন্ত, 2026 বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত নেইমার জুনিয়র সুস্থ থাকুক, আমাদের টিমে থাকুক, ম্যাচ খেলুক। এখন যেভাবে খেলতেছে, এখন অ্যাটাকিং মিডের সাথে আমি সেন্টার ফরওয়ার্ডে যাই। এই অ্যাটাকিং মিড টু সেন্টার ফরওয়ার্ড এখানে বড় একটা কানেকশন থাকবে। কার্লো অ্যানচেলত্তি কী করবে, সেন্টার ফরওয়ার্ডে এমন স্ট্রাইকার নিয়ে আসবে যাকে সে অ্যাটাকিং মিডও ইউজ করাইতে পারবে, স্ট্রাইকার হিসেবে ইউজ করাইতে পারবে। যেমন লাস্ট 2টা ম্যাচে এখানে কুনহা এবং জোয়া পেদ্রো ছিল, এরা দুজনেই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, এর সাথে সাথে এরা স্ট্রাইকারও। কার্লো অ্যানচেলত্তি অ্যাকচুয়ালি কী চাইবে জানেন? কার্লো অ্যানচেলত্তি এমন স্ট্রাইকার চাইবে, এমন নাম্বার 9 চাইবে যাকে সে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও ইউজ করাইতে পারবে। ওই প্লেয়ার নিচে থেকে বল ক্যারি করবে, ওইখানে থেকে বল ক্রিয়েট করবে বা চান্সেস ক্রিয়েট করবে। শুধুমাত্র বক্সে পড়ে থেকে স্কোর করার মতো প্লেয়ার কার্লো অ্যানচেলত্তি চাইবে না। কার্লো অ্যানচেলত্তি ক্রিয়েটর চাইবে, কার্লো অ্যানচেলত্তি ক্রিয়েটিভ অ্যাটাকার চাইবে, যে ডিবক্সের বাইরেও তার বেস্ট পারফরমেন্স দিতে পারবে, গেম বের করতে পারবে। আর এই দুজন প্লেয়ার, এই যে জোয়াও পেদ্রো আর কুনহা, এই দুজন প্লেয়ার এইখানে বেস্ট। এদেরকে আপনি অ্যাটাকিং মিডে খেলাইতে পারবেন, এদেরকে আপনি সেন্টার ফরওয়ার্ডে খেলাইতে পারবেন। এরা দুই পজিশনেই আপনার বেস্ট প্লেয়ার হিসেবে কাজ করবে। এখন এই যে কুনহা আর জোয়াও পেদ্রো, এই দুজনের যে কোনো একজন নেইমার জুনিয়রের ব্যাকআপে থাকবে। এখন আমার যেটা মনে হইতেছে, কুনহাকে অ্যাটাকিং মিডের জন্য রাখবে আর জোয়া পেদ্রোকে স্ট্রাইকার হিসেবে খেলাবে। যেহেতু নাম্বার 9 পজিশনে জোয়া পেদ্রো অনেক সলিড, কুনহা থেকে ভালো অভিজ্ঞতা বলতে কি, হ্যাঁ দুজনেই নতুন, বাট জোয়া পেদ্রোর যে ফিনিশিং ওইটা আমার ভাল লাগে বলতে কি, ওর কনফিডেন্স আছে অনেক। ডি বক্সের ভিতরে বল পাওয়ার পর তার মধ্যে আলাদা কনফিডেন্স থাকে, ভাই আমি স্কোর করতে পারবো, এটা আমাকে দিয়ে পসিবল। সো এখানে অ্যাটাকিং মিডে আই থিঙ্ক
নেইমার জুনিয়রের সাথে কুনহা থাকতে পারে, নাম্বার 9 পজিশনে জোয়া পেদ্রো থাকতে পারে। আর নাম্বার 9 পজিশনে আমাদের অনেক প্লেয়ার আছে, এখানে ইভানিলসন, অ্যান্ড্রিক, ইগর জ্যাসুস, দেন রিচার্লিসন, এরপর আরও অনেক প্লেয়ার আছে। বাট মূল পরিকল্পনায় এখানে জোয়া পেদ্রো থাকবে, তার সাথে হয়তো রিচার্লিসন থাকতে পারে, যদিও রিচার্লিসন ফর্মে নাই, অফর্মে আছে। বাট আই থিঙ্ক একটা সুযোগ পাওয়া উচিত, সামনে 2টা ম্যাচ আছে, এরপর ফ্রেন্ডলি ম্যাচ থাকতে পারে। রিচার্লিসন যদি কন্টিনিউ করে আই থিঙ্ক তার পারফরমেন্স বের হয়ে আসবে। এরপর এখানে অ্যান্ড্রিকের যে ব্যাপারটা, অ্যান্ড্রিক টাইপের প্লেয়ার আই থিঙ্ক কার্লো অ্যানচেলত্তি চাইবে না। এর সাথে ইগর জ্যাসুস, সে হ্যাঁ ভালো স্কোর করার অ্যাবিলিটি ভালো লাইক অ্যান্ড্রিক, তবে কার্লো অ্যানচেলত্তি ক্রিয়েটর চায় ভাই। কার্লো অ্যানচেলত্তির কথা হইতেছে আমি ওই টাইপের স্ট্রাইকার চাই না যারা বক্সে বসে থাকবে উইঙ্গারের আশায়, উইঙ্গার বল পাস করবে আমি স্কোর করব লাইক হালান্ড। কার্লো অ্যানচেলত্তির কথা হইতেছে আমার স্ট্রাইকার নিচে আসবে, নিচে থেকে বল ক্যারি করবে, আমার অ্যাটাকিং মিড বলেন, আমার উইং ব্যাক বলেন, আমার স্ট্রাইকার সব জায়গায় থাকবে, প্লেয়ারের সাথে পজিশন সোয়াপ করবে। সো এমন যদি হয় তাহলে অ্যান্ড্রিক থাকতেছে না, এমন যদি হয় তাহলে ইগর জ্যাসুস থাকতেছে না। হ্যাঁ রিচার্লিসনের কথা বলতে পারেন, তবে আমার যেটা মনে হইতেছে যদি কার্লো অ্যানচেলত্তি স্কোর চায়, স্কোর তো সবাই চাইবে, স্কোর বলতে জাস্ট স্কোর করার জন্য প্লেয়ার চায়, তাহলে এখানে ইগর জ্যাসুস বা অ্যান্ড্রিককে নিতে পারে। তবে আমার মনে হয় রিচার্লিসনকে চান্স দেওয়া উচিত, সে চান্স পেলে ভালো করতেও পারে। তবে আমি যে এত কথা বলতেছি, আমাদের হাতে হিউজ টাইম আছে ভাই, এখন পর্যন্ত একটা সিজন বাকি আছে। এই এক সিজনে প্রত্যেকটা পজিশনের জন্য নতুন নতুন প্লেয়ার বের হবে, প্রত্যেকটা পজিশনের জন্য আমরা নতুন প্লেয়ার পাবো। বিভিন্ন ক্লাবে আমাদের অনেক প্লেয়ার আছে, এরা যদি এখানে বেস্ট পারফরমেন্স করে ফেলে তাহলে কার্লো অ্যানচেলত্তি ছাড়বে না। কার্লো অ্যানচেলত্তি কী চাইবে? কার্লো অ্যানচেলত্তি চাইবে রাইট নাও যে ভালো পারফরমেন্স করতেছে তাকে দলে নিতে, তাকে স্কোয়াডে রাখতে। সো আমরা এখনই কিছু বলতে পারতেছি না অ্যাকচুয়ালি কার্লো অ্যানচেলত্তি কাদেরকে স্কোয়াডে রাখবে। আমরা জাস্ট ধারণা করতেছি কে থাকতে পারে বা কাকে রাখতে পারে।